তুরজান আবার রোজাকে নিয়ে আবার গেটের বাইরে বেরিয়ে এলো। চারপাশে হালকা রাতের বাতাস, দূরে কিছু আলো আর এক অদ্ভুত নীরবতা। গেটের ঠিক বাইরে এসে তুরজান থামলো, তারপর বলল, চোখ বন্ধ করো তো বউ। রোজা একটু সন্দেহ নিয়ে বলল, না করলে? তুরজান বলল, তাহলে সারপ্রাইজটা পাবা না। রোজা একটু ভেবে শেষমেশ চোখ বন্ধ করলো, তারপর বলল, ঠিক আছে, কিন্তু কিছু উল্টাপাল্টা করবেন না। তুরজান হেসে বলল, আমি কখনো তোর সাথে উল্টাপাল্টা করেছি? রোজা কিছু বলল না, শুধু চোখ বন্ধ রেখেই তুরজানের পক্ষে পড়ে রইল। রোজাকে দাঁড় করিয়ে দিল তুরজান, আলতো করে রোজার কাঁধে হাত রেখে কয়েক কদম সামনে নিয়ে গেল, তারপর থেমে বলল, এবার চোখ খুলো। রোজা ধীরে ধীরে চোখ খুললো, আর খুলে একদম স্থির হয়ে গেল। সামনে একটা সুন্দর ডেকোরেশন করা গাড়ি দাঁড়িয়ে আছে, পুরোটা ছোট ফেরারি লাইটে মোড়া, ফুল দিয়ে সাজানো, গাড়ির সামনে লেখা মিসেস নেওয়াজ ফার্স্ট রাইড। রোজার চোখ এক মুহূর্তেই ভিজে উঠল, তার গলা কাঁপছে। এটা এটা আমার জন্য। তুরজান পাশে দাঁড়িয়ে শান্তভাবে বলল, তুমি বলেছিলে তোমার শখ অপূর্ণ রয়ে গেছে, আমি ভেবেছিলাম আজকে তোমার প্রথম রাতটা একটু আলাদা হোক। রোজা ধীরে ধীরে গাড়ির দিকে এগিয়ে গেল, হাত বাড়িয়ে ফুলগুলো ছুঁয়ে দেখলো, যেন বিশ্বাসই করতে পারছে না। তারপর বলল, আপনি কখন করলেন এগুলো? তুরজান হালকা হেসে বলল, যখন তুমি ভেবেছিলে আমি তোমাকে খেয়াল করছি না। রোজা এবার তার দিকে ঘুরে দাঁড়ালো, চোখে পানি, ঠোঁটে হালকা হাসি। দৌড়ে গিয়ে তুরজানের গলা জড়িয়ে ধরলো। তুরজান কয়েক পা পিছিয়ে গেলেও নিজেকে সামলে নিয়েছে। রোজার কামড়ে হাত দিয়ে খানিকটা উঁচু করে ধরলো, ফলস্বরূপ রোজার পা মাটি থেকে খানিকটা উঁচুতে। এই প্রথম নিজে থেকে আলিঙ্গন করলো স্বামী নামক পুরুষকে। অভিমান করা কণ্ঠে বলল, সরি, আমি আপনাকে ভুল বুঝেছি। তুরজান মিটিমিটি হেসে বলল, তুই ভুল বুঝলে সমস্যা নেই, আমি আছি তো ঠিক করে নেওয়ার জন্য। তবে এভাবে বারবার কাছে আনার জন্য হলেও তোকে রাগানো উচিত। রোজা এবার আর নিজেকে থামাতে পারলো না, হঠাৎ করে তুরজানকে শক্ত করে জড়িয়ে ধরলো, আস্তে করে বলল, ধন্যবাদ। তুরজান একটু অবাক হলেও তারপর হাসলো। তার বউ একদম পাগল, এখনো ছোটদের মতো অভ্যাস রয়ে গেছে। তুরজান দরজা খুলে রোজাকে বসতে সাহায্য করলো, তারপর নিজেও ড্রাইভিং সিটে বসলো। গাড়ি ধীরে ধীরে এগোতে শুরু করলো। চারপাশে নীরব রাত, রাস্তার লাইটগুলো একে একে পেছনে পড়ে যাচ্ছে। রোজা জানালার বাইরে তাকিয়ে আছে, কিন্তু তার মুখে এখন একদম অন্যরকম প্রশান্তি। জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছি? তুরজান একটু তাকিয়ে বলল, যেখানে তোর মন ভালো হবে। রোজা হেসে ফেললো, তারপর বলল, তাহলে তো অনেক দূর যেতে হবে। তুরজান বলল, সমস্যা নেই, আজ রাতটা পুরো তোর নামে লিখে দিলাম। গাড়ির ভেতরে নরম একটা গান বাজছে। রোজা আস্তে করে মাথা ঠেকিয়ে দিল সিটে। গাড়ি এগিয়ে চললো অন্ধকারের রাস্তা পেরিয়ে। আর তাদের নতুন জীবনের গল্পটাও ঠিক সেভাবেই শুরু হয়ে গেল, একটা ছোট্ট সারপ্রাইজ দিয়ে, কিন্তু অনেক বড় একটা ভালোবাসা নিয়ে। আর এদিকে তুরজান ছোট্ট একটা রেস্টুরেন্টের পাশে গাড়ি পার্কিং করলো। রোজাকে গাড়িতে বসিয়ে রেখেই তুরজান বাইরে চলে গেল। রোজার জায়গাটা চিনতে বেশ কষ্ট হলো না। এখান থেকে তুরজান যাওয়ার আগে রোজাকে পায়লার চুড়ি কিনে দিয়েছিল। আর হঠাৎ এখানে কেন এলো? ভাবনার মাঝেই তুরজান গাড়িতে ফিরে এলো। রোজার হাত দুটো নিয়ে সব ভারী চুড়ি খুলে দিতে লাগলো। অবশেষে খুলে দিয়ে এইমাত্র কিনে আনা কাঁচের চুড়ি নিজ হাতে পরিয়ে দিল। ইস, কি সুন্দর লাগছে চুড়িগুলো। তারপর একে একে রোজার সব ভারী গহনা খুলে ফেলতে বলল। এত গহনা পড়তে হবে কেন? অস্থিরতা বাড়ায় এসব গহনা। রোজা প্রথমে অবাক হলেও তুরজানের কথাই ঠিক মনে হলো। আসলেই তো এসব ভারী গহনা রোজা পরে আছে। তুরজানের কথা মতো গহনা খুলে একদম স্বাভাবিক হয়ে বসলো। গহনাগুলোর জায়গা হলো গাড়ির ব্যাক সিটে। তুরজান গাড়ির ডোর খুলে রোজাকে বেরিয়ে আসতে বলল। এই সেই নদীর পাড় যেখান থেকে তাদের দূরত্ব শুরু। এখান থেকে দেখার পর 10 বছর কেউ কারোর মুখ দেখতে পায়নি। তুরজান রোজার হাত ধরে সামনে এগোতে থাকলো। রোজা আজ একটা কথাও বলছে না, শুধু তুরজানের মত অনুসারে তা মেনে চলছে। শুধু দেখছে একটা মানুষ ভালোবাসে আর কত পাগলামি করতে জানে। মাথা নিচু করে হাঁটতে শুরু করলো। আর তুরজান ঠিক তার পাশেই রইলো, একদম ছায়ার মতো, কিন্তু সবচেয়ে নিরাপদ ছায়া। রোজার হাত এখনো তুরজানের হাতে আবদ্ধ হয়ে আছে। আর একটু শক্ত করে ধরে নিল হাতটা। আর তুরজান, সে একেবারেও হাত ছাড়েনি, কারণ আজ থেকে এই নতুন জীবনে রোজার অভিমান তার কাছে দূরত্ব না, বরং আরো কাছে টেনে আনার একটা অজুহাত। শুধু দুই নরনারী নদীকে সাক্ষী রেখে অজানা গন্তব্যে হাঁটতে লাগলো। নদী সাক্ষী হলো এক অবিশ্বাসী ভালোবাসার গল্পের উপখ্যান হয়ে। আর দুজন নদীকে সাক্ষী রেখে যেন বলে চলেছে, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। তুরজান আনমনে রোজার সাথে হাঁটতে হাঁটতে গেয়ে উঠলো, এ মন শুধু তোমার, তুমি শুধু আমার, খুঁজে ফিরিও আজ তোমাকে বারে বার। ভালোবাসি তোমায়, কাছে চাই বারে বারে, তোমায় ছাড়া জগৎ লাগে বড় আধার। ভালোবাসি তোমায়, কাছে চাই বারে বার, তোমায় ছাড়া জগৎ লাগে বড় আধার। নদীর পাড়ের সেই মুহূর্তটা যেন সময়ের গায়ে আটকে গিয়েছিল। বাতাসে হালকা ঠান্ডার ছোঁয়া, আর তুরজানের কণ্ঠে ভেসে আসা গানের সুর, সবকিছু মিলিয়ে রোজার ভেতরটা অদ্ভুতভাবে নরম হয়ে গিয়েছিল। কিছুক্ষণ পর তুরজান থেমে গেল। এতক্ষণ রোজার কোলে মাথা রেখে চোখ বন্ধ করে নদীর পাড়ে শুয়েছিল। হঠাৎ রোজার দিকে তাকিয়ে হালকা হেসে বলল, চলো বউ, আরেকটা জায়গা বাকি আছে। রোজা কিছু না বলে মাথা নাড়ালো। তার চোখে এখন কোনো প্রশ্ন নেই, শুধু বিশ্বাস।
গাড়িতে উঠে বসার কিছুক্ষণের মধ্যে রুজার চোখ দুটো ভারী হয়ে এলো। সারাদিনের ক্লান্তি, আবেগ আর এই অদ্ভুত প্রশান্তি সব মিলিয়ে সে কখন যে ঘুমিয়ে পড়েছে সে নিজেও জানে না। ফ্রন্ট সিটের পিছনের দিকে মাথা হেলিয়ে রেখেছে, হয়তো ঘুমের শান্তি হচ্ছে না। তুরজান রুজাকে এনে তার কুলে বসিয়ে দিল। রুজা হঠাৎ উষ্ণতা পায়, তুরজানকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরলো, বুকে মাথা রেখে ঘুমের দেশে পাড়ি জমালো। তুরজান একেবারে তাকিয়ে মুচকি হাসলো, রুজার পিঠে এক হাতে জড়িয়ে অন্য হাতে ড্রাইভ করতে লাগলো। তারপর কপালে ঠোঁট ছুঁয়ে আওড়ালো, পাগলি একটা। আর এদিকে আরিয়ানদের গাড়ি ছুটে চলেছে মির্জাবাড়ির উদ্দেশ্যে। রাত প্রায় 10:40। তুবা আর আরিয়ান এক গাড়িতে, আর পিছনে আত্মীয়রা সব অন্য গাড়ি করে আসছে। আরিয়ান ড্রাইভ করছে, পাশে তুবা বসে। তুবা এখনো কান্না করেই যাচ্ছে। আরিয়ান একটু পরপর টিস্যু এগিয়ে দিচ্ছে আর মুচকি হাসছে। আরিয়ানের হাসি যেন তুবার আগুনে ঘি ঢালার মতো। এই লোক দিব্যি হাসছে, আবার তুবাকে টিস্যু এগিয়ে দিচ্ছে। মানে কি? তুবা যেন আরো কান্না করে তাই বোঝাচ্ছে। তুবা এক ধ্যানে বাইরে তাকিয়ে থাকলো। সে প্রিয়জন ছেড়ে এসেছে, কষ্ট তো তার হবেই। পাশে বসা লোক তো তার প্রিয়জন ছাড়েনি। তুবা বাইরে তাকিয়ে ডেস্কে টিস্যু বক্স থেকে টিস্যু নেওয়ার জন্য হাত বাড়ালো, ভাগ্যক্রমে টিস্যু আর নেই, সব শেষ করে ফেলেছে। আরিয়ান আবারও শব্দ করে হেসে ফেলল। তুবা অগ্নিপ চোখে তাকাতেই আরিয়ান থেমে গেল। তারপর বলল, বিশ্বাস করো বউ, তুমি যে এভাবে কান্না করবে জানলে আমি আরো টিস্যু বক্স নিয়ে আসতাম। আফসোস আমি জানতাম না। তুবা বলল, আমি কান্না করছি তাতে আপনার কি? আপনার তো ভালোই লাগছে। আরিয়ান বলল, তা লাগবে না, বউ পেলে কার না ভালো লাগে বলো। তুবা বলল, অসভ্য পুরুষ। আরিয়ান বলল, সভ্য হয়ে লাভ কি? বলে একটা মেয়েলি রুমাল বের করে এগিয়ে দিল তুবার দিকে। এই রুমাল তো সেদিন তুবা ওই অচেনা লোকটার হাত বেঁধে দিয়েছিল। তুবা আবারও কিছু বলতে উদ্যত হতেই আরিয়ান এক হাতে তুবাকে টেনে কোলে বসালো। তুবা এতক্ষণে রেগে থাকলেও এখন ভীষণ লজ্জা পাচ্ছে। হঠাৎ কেমন অনুভূতিরা জমা হচ্ছে। ছটফট করতে আরিয়ান তুবার কপালে ঠোঁট ছুঁয়ে দিল। তুবাও লজ্জায় এখন মরিমরি অবস্থা, একদম নিস্তেজ হয়ে রইল। রুমালের দিকে তাকিয়ে বলল, রুমালখানা এক প্রিয়সী দিয়েছিল, তাই যত্ন করে রেখে দিয়েছিলাম, কিন্তু এখন প্রিয়সীর চেয়ে বউকে বেশি আপন মনে হচ্ছে, তাই আপনাকে দিলাম, ফেরত দিয়েন কিন্তু। ম্যাডাম কি লজ্জা পাচ্ছেন? তুবাকে চুপ থাকতে দেখে আরিয়ান মজা করে আবারও বলল, লজ্জা পাচ্ছেন ম্যাডাম? লজ্জা ভেঙে দিব। লজ্জায় তুবার চোখ মুখ দিয়ে লাল আভা বেরোচ্ছে। এমন অসভ্য পুরুষ আছে পৃথিবীতে? পরপর নিজের কানের কাছে ঠোঁটের ছোঁয়া পেতেই তুবা হকচকিয়ে গেল। নিজে ঘুরে তাকাতে গিয়ে বাঁধলো আরেক বিপত্তি। আরিয়ানের ঠোঁট প্রায় ছুঁয়ে দিচ্ছিল তার ঠোঁট। ভাবনার মাঝে আরিয়ান ব্রেক কষলো। তুবা হকচকালো বটে, তবে তার আগেই আরিয়ান তাকে তার সিটে বসিয়ে দিল। তারা মূলত মির্জা গেটের সামনে উপস্থিত হয়েছে। তুবাকে সারিসহ বেশ কিছু আত্মীয় এগিয়ে এসে তুবাকে বরণ করে নিল। কারণ শেষ করে তুবাকে ভিতরে নিয়ে যাওয়া হলো। তুবা আজ থেকে মির্জা পরিবারের বৌমা, তার পুরো পৃথিবী পাল্টে গেছে। কি অদ্ভুত নিয়ম, তাই না? রাত আরো গভীর হয়েছে। মির্জা বাড়ির ভেতর আলো, হাসি, কোলাহল সব মিলিয়ে এক অন্যরকম উষ্ণতা। তুবাকে নিয়ে সবাই ব্যস্ত, কেউ মিষ্টি খাচ্ছে, কেউ নাম জিজ্ঞেস করছে, কেউ আবার মজা করে বলছে, বৌমা এত কাঁদলে কিন্তু চোখ ফুলে যাবে। তুবা জোর করে একটা হালকা হাসি দিল, কিন্তু ভেতরে ভেতরে এখনো শূন্যতা কাজ করছে। নতুন ঘর, নতুন মানুষ, সবকিছুই যেন অপরিচিত, অথচ এটা এখন তার নিজের জায়গা। কিছুক্ষণ পর সব আনুষ্ঠানিকতা শেষ হলো। তুবাকে নিয়ে যাওয়া হলো তার ঘরে। ঘরটা সাজানো, ফুলের গন্ধে ভরে আছে চারপাশ। বিছানায় লাল সাদা ফুল ছড়ানো, নরম আলোটায় ঘর যেন স্বপ্নের মতো লাগছে। তুবা খাটের পাশে দাঁড়িয়ে রইল, বুকটা আবারও ধরপড় করছে। এই ঘর, এই রাত, সবকিছুই নতুন, অচেনা। ঠিক তখন ওই দরজায় ধীরে বন্ধ হওয়ার শব্দ হলো। আরিয়ান দরজা বন্ধর সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, ঠোঁটে সেই পরিচিত দুষ্টু হাসি। তারপর বলল, কি ম্যাডাম, এবার আবার কাঁদবেন? টিস্যু নিয়ে আসবো? না, একটু আমাকেও সময় দেবেন। তুবা মুখ ঘুরিয়ে নিল। এভাবে হঠাৎ তার অস্থিরতা বৃদ্ধি হচ্ছে। তারপর বলল, আপনি সবসময় এমনই থাকেন? আরিয়ান ধীরে ধীরে তার দিকে এগিয়ে এসে বলল, না, সবার সাথে না, শুধু আমার বউয়ের সাথে। তুবা কিছু বলল না, তার আঙুলগুলো কাঁপছে। আরিয়ান সেটা খেয়াল করলো। একটু কাছে এসে নরম গলায় বলল, এত ভয় পাচ্ছ কেন? তুবা খুব আস্তে করে বলল, ভয় না, সবকিছু নতুন লাগছে, তাই আর কি। আরিয়ান এক মুহূর্ত তাকিয়ে রইল তার দিকে, তারপর আলতো করে তুবার হাতটা নিজের হাতে নিল। তারপর বলল, নতুন তো হবেই, কিন্তু একটা জিনিস পুরনো আছে, আমি। কিন্তু তুমি তো মনে হচ্ছে আমাকেও ভুলে গেছো। নাথিং, আমি মনে করিয়ে দেওয়ার জন্য আছি তো। আজ থেকে আমি তোমার সেই একান্ত অপরিচিত মানুষ, পরিচিত হওয়ার জন্য দাঁড়িয়ে। তুবা ধীরে ধীরে তাকালো তার দিকে, চোখে পানি নেই, কিন্তু এক ধরনের শান্তি আছে। আরিয়ান হালকা করে হাসলো, তারপর বলল, আরেকটা কথা বলি। তুবা বলল, কি? আরিয়ান বলল, আমার না ভীষণ ঘুম ঘুম পাচ্ছে, তুমি চেঞ্জ করে এসো, ঘুমিয়ে যাও, বড্ড টায়ার্ড লাগছে তোমাকেও। বলে সে আলতো করে তুবার কপালে ঠোঁট ছোঁয়ালো। তুবা চোখ বন্ধ করে ফেললো। এই ছোঁয়ার কোনো দুষ্টুমি নেই, কোনো তাড়াহুড়া নেই, শুধু একটুখানি আশ্বাস।
বাইরে তখনও আত্মীয়দের হাসির শব্দ ভেসে আসছে, কিন্তু এই ঘরের ভেতর দুটো মানুষ ধীরে ধীরে একে অপরের সাথে মানিয়ে নিচ্ছে, অচেনা থেকে আপন হওয়ার পথে। আরিয়ান প্রথমে তোবার ভারী গহনা খুলতে সাহায্য করলো, তারপর নিজে চেঞ্জ করে এসে বেডে গা এলিয়ে দিল। তোবাকেও ফ্রেশ হয়ে আসতে বলল। তোবা বেশ খানিকক্ষণ সময় নিয়ে একেবারে শাওয়ার নিয়ে বেরোলো। তার কেমন অস্বস্তি হচ্ছিল। একটা জর্জেটের শাড়ি গায়ে জড়ালো, ভেজা কাপড় বেলকনিতে দিল। ফর্সা গায়ে মেরুন রঙা শাড়ি বেশ লাগছে। তোবা রুমে এসে দেখলো আরিয়ান তার শোয়ার জায়গা রেখে এক কোণে ঘুরে শুয়ে আছে, দেখে মনে হচ্ছে গভীর ঘুমে আচ্ছন্ন। তোবা আর দেরি করলো না, নিজের জায়গাতেই শুয়ে পড়লো। চোখের কার্নিশে এইমাত্র ঘুমের রেশ এসেছে। হঠাৎ নিজের ঘাড়ে তপ্ত নিঃশ্বাস আর পেটের উপরে কারো হাতের ভার দেখে তড়িৎ বেগে চোখ খুললো। দেখলো আরিয়ান একদম তোবার দিকে সরে এসে গা ঘেঁষে শুয়েছে। শুধু তাই নয়, তোবাকে আষ্টে পিষ্টে জড়িয়ে রেখেছে। তোবা আর কিছু বলার আগে আরিয়ান মুখের উপর ঝুঁকে বলল, একটু বেসামাল হই, বিশ্বাস করো একটু। তোবা লজ্জায় তাকাতেই পারলো না, আরিয়ানের বুকে মুখ গুজে দিল। আরিয়ান হেসে তোবার নেত্রপল্লবে শব্দ করে চুমু এঁকে দিল। গাড়ি ধীরে ধীরে থামলো একটা নির্জন শান্ত জায়গায়। সামনে একটা ছোট কিন্তু অসাধারণ সুন্দর বাড়ি, চারপাশে নরম আলো, গেটের দুপাশে সাদা ফুল, আর বারান্দায় ঝুলছে ছোট ছোট লাইট, যেন গল্পের ভেতরে কোনো জায়গা। তুরজান ইঞ্জিন বন্ধ করে কিছুক্ষণ চুপচাপ বসে রইল। তারপর রোজার মুখটা একবার ভালো করে দেখলো, ঘুমন্ত মুখে একদম শিশুসুলভ শান্তি। আস্তে করে বলল, এই ঘরটা আজ থেকে আমাদের। তোর বিষণ্ণ দিনের ছুটি হিসেবে এখানে যখন তখন চলে আসবি, আর আমি ঠিক তোকে খুঁজে নেব। তারপর খুব যত্ন করে রোজাকে কুলে তুলে নিল। রোজা অচেতন ঘুমে আচ্ছন্ন, তবুও তার হাতটা অজান্তেই তুরজানের শার্ট আঁকড়ে ধরলো, বুকে মুখ গুজে নিল। পরম আবেশে যেন বুকের ভিতরে যেতে চাইছে। আর তুরজানের সেই রোজা পারফিউমের গন্ধ যেন রোজার সর্বাঙ্গে ছড়িয়ে আছে। মেয়েটা যেন ওই পারফিউমের ঘ্রাণকে ইচ্ছে করে নাসারন্দে টেনে নিচ্ছে। তুরজান দরজা খুলে ভেতরে ঢুকলো। ভেতরে ঢুকেই দেখা গেল একটা বড় বেডরুম, চারপাশে নরম লাইট, ছাদের একপাশে কাচ যেখানে দিয়ে হালকা আকাশ দেখা যাচ্ছে। বিছানায় হালকা ফুল ছড়ানো, ভালোবাসায় সাজানো বিছানার উপর হালকা গোলাপের পাপড়ি। পুরো রুমে সুইটনেস রোজ দিয়ে সাজানো, খাট থেকে শুরু করে দেয়াল অব্দি। পাশের মোমবাতি, নরম আলো, সবকিছুতেই এক ধরনের শান্ত মিষ্টি আবহ। নিশ্চয়ই মিরান ঠিক করেছে এসব। তাকে শুধু রুম পরিষ্কার করার কথা বলা হয়েছিল, আর ও কি করে রেখেছে এসব? ভাই হয়ে বোনের জন্য রুম সাজিয়ে রেখে গেছে। কি চিন্তা ভাবনা মিরানের। তুরজান ধীরে ধীরে রোজাকে ফুলের উপর বিছানায় শুয়ে দিল। একটু চুকে কানের পাশে ফিসফিস করে বলল, স্বপ্নেও যদি হারিয়ে যাস, আমি কিন্তু খুঁজে আনবো। আর এদিকে রাত অনেকটা গড়িয়ে গেছে। হঠাৎ মাঝরাতে রোজার ঘুম ভাঙলো। চারপাশটা অচেনা, হালকা আলো, নতুন ঘর। পাশে ঘুমের ঘরেই হাতড়ালো, তবে তুরজান নেই। তবে বিছানায় নরম পাপড়ি জাতীয় হাতে বাজছে। রোজার মস্তিষ্ক সজাগ হতেই উঠে বসলো। সে কোথায়? কে নিয়ে এসেছে? এর আগে তো এমন বাড়িতে সে আসেনি। হঠাৎ বাথরুম থেকে পানির কলকলানি শোনা গেল। রোজা বাদে আর কে আছে এই রুমে? তুরজান কোথায়? রোজা তো রীতিমতো ভয় পেয়ে জড়সড়। এদিকে পুরো বেডে সুইটনেস রোজের গড়াগড়ি। পুরো বেড বললে ভুল হবে, পুরো রুমে এই একটা ফুলই বেশি। রোজার মাথায় কি সব চিন্তা আসছে। ছে, নষ্ট মাইন্ড। এই রাহেলা নেওয়া যায় সব ঢুকিয়েছে মাথায়। তার তুরজান ভাই মোটেও এমন না, রাগী গম্ভীর বদমেজাজি। কিন্তু ওইসব কাজ তার দ্বারা সম্ভব না। রোজা একটু বেশিই ভাবছে। হঠাৎ দরজা খোলার শব্দে তাকাতেই দেখলো তুরজান শাওয়ার নিয়ে বেরিয়েছে। কি স্নিগ্ধ লাগছে। এই পুরুষ কেবল তার একান্ত। দেখা তো দূরে থাক, কেউ তাকে ছুতেও পারবে না। রোজা এই পুরুষের পাশে কাউকেই আসতে দেবে না। রোজার ভাবনার মাঝেই তুরজান বেরিয়ে এসেছে, এমনকি তার সামনেই দাঁড়িয়ে। অথচ রোজার তা খেয়ালই নেই। তুরজান ঝুঁকে বলল, বউ এভাবে নজর দেয় না, আমি তো তোরই, আমার সবও তোর, এখানে তাকানোর কি আছে? রোজা হঠাৎ এমন উত্তরে কেসে উঠল, এমনটা আশা করিনি। রোজা প্রসঙ্গ পাল্টে বলল, আমরা কোথায় এসেছি? তুরজান বলল, স্বপ্ন নিরে। রোজা বলল, এটা কোথায়? আমরা এখন কোথায়? তুরজান বলল, বাড়িতে। রোজার সব গুলিয়ে যাচ্ছে, তাও বলল, কার বাড়িতে? তুরজানের গায়ে টি শার্ট আর প্যান্ট, গলায় এখনো টাওয়াল ঝুলছে। মাথার অবাধ্য পানি রাশি ফুটা ফুটা তুরজানের গা বেয়ে ধাবিত হচ্ছে। রোজা একবার মাথা মোছার কথা বলতে চাইলো, কিন্তু কিভাবে বলল না। তুরজান বেডে বসে রোজাকে একটানে তার উরুতে বসালো। রোজার দিকে খানিকটা ঝুঁকে বলল, তোর লেহেঙ্গা বড্ড বিরক্ত করছে, এটাকে আগে সরাতে হবে। রোজা বলল, মানে? তুরজান মাথায় গাট্টা মেরে বলল, ভুলভাল চিন্তা বাদ দিয়ে দে, তোর থেকে তোর লেহেঙ্গার ওয়েট বেশি। রোজা যেন হাফ ছেড়ে বাঁচলো। সে কি না কি ভেবেছে। রোজার নিজের হাত রোজার কোমরের কাছে বন্ধনী বানিয়ে একেবারে নিজের সাথে এঁটে নিল। মাঝে খুব কম দূরত্ব এখন। রোজা অন্যদিকে মুখ করে চোখ বন্ধ করে রইল। ঠোঁট তীর করে কাঁপছে, হাতের নখ খুঁটছে। তুরজানের শীতল হাত রোজার কোমর চেপে ধরতে রোজা চোখ বড় বড় করে তাকালো। তুরজান স্বাভাবিক ভঙ্গিতে বলল, জ্বর চলে আসবে আমার, তাড়াতাড়ি মাথা মুছে দে। মাথা মুছে দেওয়ার কথা শুনে রোজার মনে পড়লো সেই ছোটবেলার কথা। তুরজানের ভেজা মাথা থেকে পানি চুইয়ে চুইয়ে কান্নাকের উপর দিয়ে নামছে। তুরজান এক পলক
পলক দেখে নিল রোজাকে। এই মেয়ের জেদ অতিমাত্রা, তবে তুরজানের এই মেয়ের রাগ জেদ অভিমান বড্ড ভালো লাগে। তাই তো সব অপছন্দের জিনিসও ইদানিং পছন্দের তালিকায় যুক্ত হচ্ছে। তুরজান রোজার দিকে তাকিয়ে বলল, আমার ঠান্ডা লাগলে কিন্তু তোর দোষ, দেখ ভিজে গেছি। রোজা তাকিয়ে দেখলো সত্যিই তুরজানের টি শার্ট ভিজে যাচ্ছে। কথা না বলে উঠে দাঁড়ালো, মাথা মুছে দিতে লাগলো দু হাতে। আজও তার ব্যতিক্রম নয়, বরং তুরজানের গলা থেকে টাওয়াল নিয়ে মাথা রোজা মুছে দিতে লাগলো। রোজার আঙুলগুলো ধীরে ধীরে তুরজানের চুলের ভিতর দিয়ে চলতে লাগলো। টাওয়ালের নরম ছোঁয়ায় পানি শুকাতে থাকলেও অদ্ভুত এক নীরবতা জমে উঠলো দুজনের মাঝে। সেই নীরবতায় শুধু শোনা যাচ্ছে দুজনের নিঃশ্বাসের শব্দ। রোজা মাথা নিচু করে বলল, এভাবে ভিজে থাকেন কেন সব সময়? ঠান্ডা লাগবে তো। তুরজান হালকা হাসলো, তার চোখ দুটো এক দৃষ্টিতে রোজার দিকে স্থির। রোজা তাকাতে রোজার হাত থেমে গেল এক মুহূর্তে। বুকের ভেতরটা ধক করে উঠল। রোজা টাওয়াল রেখে আসতে চাইলো, তবে তুরজান সে সুযোগ দিল না। টাওয়াল পাশের সেন্টার টেবিলে ছুঁড়ে মারলো। রোজা এখনো তুরজান নেওয়াজের বাহুডুরে আবদ্ধ। কোমরে হাত সরাতে চাইলেও যেন তুরজান নির্বিকার, কিছু বুঝতেই পারছে না। আবার নিজের উরুতে এভাবে বসিয়ে রেখেছে। রোজা আবার বাড়ির কথা মনে পড়তেই বললেন না তো কার বাড়িতে আমরা। তুরজান ফোনে কিছু একটা বের করলো। বাড়ির সব জায়গায় সেট করা সিসিটিভি কন্ট্রোলার তুরজানের ফোনে। গেটের সিসিটিভি ফুটেজ বের করতে রোজার চোখ বড় বড় হয়ে গেল। সে বিশ্বাসই করতে পারছে না, বাড়ির সামনে বড় বড় মার্বেল পাথরে লেখা স্বপ্ননীর। রোজার সেই ছোট্ট খেলার মতোই স্বপ্ন প্রায়। তুরজানের দিকে তাকাতেই বলল, বউ এভাবে তাকাই না, কিছু মিছু হয়ে গেলে দায়ভার কিন্তু তোর। রোজা এবার তুরজানকে দু হাতে ঠেলে দিল। এই লোক কি অসভ্য, ভাবা যায়? এই নাকি গম্ভীর রাগী বদমেজাজি তুরজান নেওয়াজ। কেউ নাকি দেখলে বিশ্বাসই করবে না। এমনিতে এমন ভাবে থাকে যেন কিছুই জানে না, অথচ এই লোকটাই কি লাগাম ছাড়া। তুরজানকে ঠেলে দিল, কিন্তু তুরজানের হাত থেকে ছুটতে পারলো না। তুরজান রোজাকে নিয়ে বেডে পড়ে গেল। তুরজানের বুকের উপর পড়ে আছে রোজা। কি অবস্থা? এই লোক এমন আঠার মতো চিপকে আছে কেন? রোজাকে অবাক করে দিয়ে তুরজান রোজাকে বেডে শুইয়ে দিল। নিজে ঝুঁকে গেল রোজার উপর। রোজা দু হাতে মুখ ঢেকে রেখেছে। তুরজান আবারও লাগাম ছাড়া কথা বলতে রোজা তুরজানের ঘাড়ে কামড় বসালো। তুরজান ছাড়লো না। রোজা খানিক বাদে নিজেই ছেড়ে দিল। তুরজান নাকে নাক ঘষতেই রোজা বলল, সরি, আর এমন করব না। এখানে অ্যান্টিসেপটিক নেই, আমি লাগিয়ে দিচ্ছি। তুরজান বলল, কে জানতো এখানে এসে তুই এভাবে লাভ বাইট বসিয়ে দিবি? আগে জানলে অবশ্যই অ্যান্টিসেপটিক রাখতাম। রোজা বলল, সরুন তুরজান ভাই। কথা শেষ করার আগে রোজার ঘাড়ে কামড় পড়লো। রোজা চোখ মুখ কুচকে নিল। তুরজান রোজার কানের কাছে মুখ নিয়ে বলল, আমি তোর কি? রোজা চুপ। তুরজান আবারও বলল, বল আমি তোর কি হই? ভাই হই? রোজা তড়িঘড়ি করে উত্তর দিল, না। তুরজান বলল, তাহলে আমি তোর কি হই? রোজা বলল, হাজব্যান্ড। তুরজান বলল, হাজব্যান্ডকে ভাইটাকে কে? রোজা বলল, ভুল হয়ে গেছে, আর বলবো না। তুরজান বলল, তাহলে কি বলবি? রোজা বলল, জানি না, সরুন তো। তুরজান বলল, যদি না সরে যাই? রোজা বলল, আবার কামড় দেব। তুরজান বলল, ভালো, এবার আমাকে ডাকতো জাস্ট তুরজান। রোজা বলল, আপনি আমার থেকে কত বড়, এভাবে ডাকতে পারবো না। তুরজান বলল, তাহলে তুমি করে ডাক। রোজা বলল, পারবো না। তুরজান বলল, প্লিজ বউ একবার। রোজা বলল, সরুন আগে। তুরজান বলল, ডাক আগে। রোজা বলল, এভাবে বাচ্চাদের মতো আবদার করছেন কেন? তুরজান বলল, বাচ্চাদের মতো জেদ করলে এতক্ষণ যা করার নিজেই করে নিতাম। তুমি ওর তুরজান। রোজা বলল, তো তুমি হয়েছে, এবার সরুন, আমি ঘুমাবো। তুরজান বলল, তুমি করে বল। রোজা চোখ বন্ধ করে বলল, তো তুমি সরে যাও, আমি ঘুমাবো। বলতেই তুরজান বলল, দুইবার তো ঘুমাতে দিলাম, একবার না হয় জেগে থাক। রোজা তুরজানকে ধাক্কা দিল, অসভ্য, সরুন তো, কি লাগাম ছাড়া কথাবার্তা। তুরজান মাতোয়ারা কণ্ঠে জবাব দিল, বউ একটু অসভ্য এলাও করো, একটু লাগাম ছাড়া হবো, বিশ্বাস করো, একটু লাগাম ছাড়া। রোজা ওই চোখের দিকে তাকিয়ে কিছু বলতে পারলো না। রোজা যেন অসাড় হয়ে পড়েছে, ঠোঁট তীর করে কাঁপছে। নিশ্চবতা দেখে তুরজান উঠে বসতে বলল, আম সরি, এক্সট্রিমলি সরি, বেশি খারাপ লাগছে, তুই রেস্ট নে, আমি বেলকনিতে আছি। বলে বেলকনির উদ্দেশ্যে পা বাড়াতে গেল। হঠাৎ আচমকা রোজা তুরজানের হাত ধরে টান দিল। হ্যাচকা টানে তুরজান আবারও বেডে পড়ে গেল। তুরজানের কি হয়েছে এখনো বুঝতেই পারলো না। একাধারে সিলিং এর দিকে তাকিয়ে আছে। হঠাৎ রোজা তুরজানের মুখের উপর ঝুঁকে বলল, তোমার একটু অসভ্য এলাও করছি, বাট একটুই কিন্তু। কথা শেষ করার আগেই কারো বক্ষবাজের তলে ঠাই হলো। বাইরে তুমুল বর্ষণ, সাথে দমকা হাওয়া। রুমের জানালাগুলো খোলা থাকায় পর্দা দুলছে, বজ্রপাত হচ্ছে। পুরো রুম আলোকিত করে আবারও তিমির অন্ধকার হয়ে যাচ্ছে, সাথে রুমের ভিতরে ভারী নিঃশ্বাস। আর বজ্রপাত হলে রোজা একটু ভয় পাচ্ছে না, বরং বজ্রপাতের শব্দে আরো গভীরভাবে কারোর বুকে মিশে যেতে চাইছে। এদিকে সূর্যের আলো খোলা কাচের জানলার পর্দা ভেদ করে ঘরের ভেতর ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে। বৃষ্টির একটা যেন কোথাও হারিয়ে গেছে, রেখে গেছে শুধু ভেজা নীরবতা আর এক ধরনের অদ্ভুত শান্তি। সূর্যের তীব্র রশ্মি এসে আছড়ে পড়ছে চোখে মুখে। রোজা চোখ খুলতেই প্রথমে কিছু বুঝতে পারলো না সে কোথায় আছে। তারপর ধীরে ধীরে সব মনে পড়লো, এই ঘর, এই রাত, আর একান্ত এই মানুষটা। তুরজান কোথায়? ঘুম থেকে উঠে পড়েছে, রুমের চারপাশে চোখ বুলালো, তবে মানুষটা নেই। ইস কি লজ্জা।
তার প্রিয় ধৈর্যবান পুরুষ এত ছন্নছাড়া হয়েছিল রাতে। কিসের কথা বলছিল? একবার দেয়াল ঘড়ির দিকে দেখে নিল, এখন দুপুর 12টা বাজে। তাদের ঘুমাতে প্রায় ভোররাত হয়ে গিয়েছিল। তুরজান রুজাকে শাওয়ারে হেল্প করছিল। তারপর তুরজানের শার্ট তার গায়ে জড়িয়ে নিয়েছিল। নিজে শাওয়ার নিয়ে রুজাকে বক্ষমজা নিয়ে রুজার চুলে বিলি কেটে দিয়েছিল। রুজা প্রিয় পুরুষের বক্ষে চুপচাপ পড়েছিল। তার সব থেকে প্রিয় স্থান তুরজান নেওয়াজের বক্ষ। রুজা কখন ঘুমিয়ে গিয়েছিল নিজেই জানে না। উঠে বসতেই পারফিউমের গন্ধ নাকে বাড়ি খেলো, যেন এখনো তুরজান তার সাথে আষ্টে পিষ্টে আছে। রুজা তুরজানের সাথে মুখ নিচু করে ঘ্রাণ শুকে নিল, যেন তুরজান নেওয়াজের গায়ের গন্ধ লেগে আছে এই শার্টে। ভাবনার মাঝে দরজা খোলার শব্দ হলো। রাতের কথা মাথায় আসতেই কাঁথা টেনে বুকে মুখ ঢেকে শুয়ে পড়ল। তুরজান রুমে এসেছে ভাবতেই লাল নীল হতে থাকলো। সে কিভাবে তুরজানের সামনে যাবে? অসম্ভব। খাপটি মেরে পড়ে থাকলো। এই তো রুজা নিজের বিপদ নিজে ডেকে এনেছে। ভেবেছে এভাবে থাকলে তুরজান ভাববে ঘুমিয়ে আছে, কিন্তু ধূর্ত তুরজান তো আগেই বুঝে গেছে রুজা উঠে পড়েছে। রুম শান্ত দেখে রুজা আস্তে করে কাঁথা হারালো। সাথে সাথে সে শূন্যে ভাসতে লাগলো। তুরজান তাকে এদিক সেদিক তাকানোর সুযোগ না দিয়ে কুলে তুলে নিয়েছে, যেন শিয়াল তার খাবারের আসে এতক্ষণ ঘাপটি মেরেছিল। রুজা ভরকে গেলেও নিজেকে সামলে নিয়েছে। এই বাড়িতে তুরজান বাদে আর কেউ নেই, তাহলে কেই বা তাকে এভাবে ধরার সাহস পাবে? রুজাকে কুলে তুলে নিয়ে ব্যালকনিতে নিয়ে গেল। ব্যালকনিতে প্রায় একটা বড়সড় রুমের সমান। এক পাশে দোলনা, তার পাশে একটা বুকশেলফ, পাশেই সোফা আর সেন্টার টেবিল রাখা, আর সামনে পুরো প্রকৃতির সমাহার, যেন কোনো অরণ্য এটা। রুজা অবিশ্বাস চোখে তাকাতে তুরজান রুজার কপালে আলতো করে ঠোঁট ছোঁয়ালো। আস্তে করে বলল, পছন্দ হয়েছে? রুজা তুরজানের দিকে তাকিয়ে বলল, খুব, আমার কল্পনার চেয়েও সুন্দর। তুরজান বলল, আমাকে নাকি বাড়িকে? রুজা তুরজানের মতো ধূর্ত জবাব দিল। তুরজানের কানের কাছে মুখ নিয়ে বলল, আমার একান্ত ব্যক্তিগত পুরুষকে। তুরজান বোধহয় এমনটা আশা করেনি। পরপর আরো একবার অবাক হলো। রোজা তার কপালে চুমু খেয়েছে। তুরজান বিস্মিত হয়ে চেয়ে রইল। রোজা চোখ নামিয়ে নিল। শার্টের বোতাম উপরের দিকে দুটো খোলা, এই ঘাড় বেয়ে নেমে যাচ্ছে বোধহয়। এদিকে শার্ট হাতুড়ে একটু উপরে উঠে গেছে। ফর্সাপা দৃশ্যমান, যদিও তুরজানের চোখ রোজার মুখের দিকে। এদিক সেদিক তার খেয়াল নেই, কিন্তু রোজার তো এখন ভীষণ লজ্জা লাগছে। তুরজান বিস্ময় কাটিয়ে রোজাকে সোফায় বসিয়ে দিল। নিজে হাতে রোজার শার্টের উপর একটা বোতাম লাগিয়ে দিল। বউ তার অবুঝ, শার্ট ঘাড় বেয়ে চলে যাচ্ছে তাও কোনো খেয়াল নেই। প্লেটে খাবার এনে রোজাকে খাইয়ে দিল, নিজেও খেয়ে নিল। মূলত তারা এখন বাড়ির বাইরে যাবে। রোজা এখনো পুরো বাড়ি দেখেনি। খাওয়া শেষ করে তুরজান রোজাকে আবারও কোলে উঠিয়ে নিল। রোজা হেঁটে যেতে পারবে না বললেও ধমক দিয়েছে। এই সকলের সামনে তুরজান নেওয়াজ আর তার একান্ত তুরজান নেওয়াজের মধ্যে আকাশ পাতাল তফাৎ। রোজা মুখ ফুলিয়ে কুলে চুপ করে বসে আছে। তার কি, কেউ যদি সেদে এসে কষ্ট করতে চায়? গার্ডেনে ঘুরে এসেছে একটু আগে, পুরো ফুলে ভরা, তার ভেতরে সুইটনেস রোজ গাছ বেশি, সাথে গেট থেকে লাইন ধরে রাস্তার দুপাশে টিউলিপের শাড়ি। তুরজানের গলা জড়িয়ে আছে এখনো। লোকটার কি একটুও কষ্ট হচ্ছে না? এভাবে কুলে নেওয়ার কি আছে? রোজা যথেষ্ট ফিট আছে, না হলে এভাবে কুলে নিয়ে নিজে কষ্ট করার কি দরকার? হয়তো এখন ছাদে যাবে, এভাবে কুলে করে সিঁড়ি বেয়ে উঠতে গেলে নিশ্চয়ই কত কষ্ট হবে। রোজা তা ভেবেই তুরজানকে বলল, নামিয়ে দিন, আমি হেঁটে যাব। তুরজান বলল, আমি নিয়ে যাচ্ছি তো। রোজা বলল, হেঁটে যাই প্লিজ। তুরজান বলল, অন্য একদিন। রোজা বলল, প্লিজ, আমার ইচ্ছে হচ্ছে। তুরজান রোজার ইচ্ছের কথা শুনে আস্তে করে নামিয়ে দিল। তারপর রোজার হাত নিয়ে হাতে মুষ্টিবদ্ধ করে হাঁটা ধরলো ছাদে। ছাদ থেকে ফিরে এসে অনেকক্ষণ আবার শাওয়ার নিয়েছে। রোজা ভেবেছিল সে জামা কাপড় কোথায় পাবে, অথচ এখন ভাবছে এত জামা কাপড় সে কতদিন ধরে পরবে। পুরো ক্লোজেট ভর্তি জামা আর শাড়ি, সাথে সব দরকারি জিনিসপত্র। যেন রোজা ওইসব দেখে নিজের ভাষা হারাতে বসেছিল। রোজা একটা শাড়ি পরে নিল। শাড়ি তার বরাবরই প্রিয়, তবে লোকজনদের মাঝে পরা হয় না। এখানে যেহেতু তার একমাত্র পুরুষ আছে, তো শাড়ি পরাই যায়। শাড়ি সামলানোর দায়িত্ব না হয় তুরজানের ঘাড়ে দেওয়া যাবে। এখন একদম ফ্রেশ লাগছে। ব্যালকনিতে গিয়ে বসলো। রোজার তো এই ব্যালকনি রেখে উঠতেই মন চাচ্ছে না। তার স্বপ্ন নীর জন কিচেনে গেছে। লোকটা এমন অনুশোচনা নিয়ে আছে কেন কে জানে। সবকিছুতেই কেমন বিহেভিয়ার করছে। হঠাৎ একটা কফির মগ এনে রোজার হাতে দিল, নিজেও সোফায় গা এলিয়ে দিল। রোজা কফি শেষ করে দিল এক নিমিষেই, আর অল্প একটু আছে। হঠাৎ মনে হলো তুরজান কফি আনেনি। তুরজান কিভাবে বুঝে গেল সে তাকে কফির কথা বলবে? তুরজান আস্তে করে বলল, কফি খাবো না, একটু ঘুমাবো।